ও যদি অপমানিত হতো, অবহেলিত হতো, লাঞ্ছিত হতো, তাহলে পরে তো বাড়ি থেকে বেরিয়েই থানায় যেত। ও তো তার কোনোটা গেল না। না গিয়ে তার থেকে ওর কথা মতো ঘটনা ঘটেছে সকাল 10টায়, থানা এলো সন্ধ্যে 7টায়। আমার বাড়ি থেকে বেরিয়ে ফেসবুক লাইভ করার সময়কালের ভিতর ওর সাথে টেলিফোনে কার কথা হলো। ফেসবুক লাইভ করার পর থানায় এফআইআর করার মধ্যে টেলিফোনে ওর সাথে কার কথা হলো, এটা তো প্রকাশ্যে আসতে হবে। ব্যক্তিগতভাবে আমি নিজে মনে করি না আমি কোনো হেনস্থার শিকার হচ্ছি। একটা সামাজিক সম্মান, পারিবারিক সম্মান, রাজনৈতিক সম্মান নিঃসন্দেহে আমি আমার ৪৯ বছরের রাজনৈতিক জীবনে অর্জন করেছি, এবং সেটা এত ঠুনকো না যে অভিযোগটা শুনলেই বোঝা যায় যে অভিযোগটা কষ্টকল্পিত, শতপ্রণোদিত। সে অভিযোগটায় আমার সেই সম্মান ঠুনকো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি নিজের অর্জিত সম্মানকে এতটা ছোটও মনে করি না। আপনি বলছিলেন, আপনাকে বলতে দেখা গিয়েছে যে যে মেয়েটি এসেছিল, যে মহিলা সাংবাদিক এসেছিল, সে নাকি যাওয়ার সময় আপনার থেকে এটা জিজ্ঞাসা করেছিল, সে কারোর একটা ইন্টারভিউ নিতে যাচ্ছিল, হ্যাঁ, প্রশ্ন করবে সেটাও। এই তো ইন্টারভিউটা নেওয়া শেষ হলো, তো শেষ হওয়ার পরে ও উঠলো, উঠবার পরে ও বললো এখন আবার সল্টলেক যেতে হবে। তা বললাম কেন রে? আপনি জানেন আমি উইদাউট ক্যামেরা আপনাকেও তুই বলি, আপনার বান্ধবীকেও তুই বলি, ওকেও তুই বলি। তো আমি তখন উইদাউট ক্যামেরা কেন রে? তো তখন বললো যে ওই জুনিয়র ডাক্তারদের যে নতুন অর্গানাইজেশন তৈরি হয়েছে তার সেক্রেটারি। বললাম কি শ্রীশ চক্রবর্তী? মানে যার তার আগের দিনই হয়েছে অর্গানাইজেশনটা, রাত্রে নিউজে আমি নামটা দেখেছি, কুণাল ঘোষের তৈরি করা নতুন অর্গানাইজেশন। বললো হ্যাঁ হ্যাঁ। মানে ও কোথায় থাকে? তো তখন বললো এই তো সল্টলেকে এই বলে কি একটা অ্যাড্রেস বলেছিল। মানে আমার এখনো এইটা মনে আছে। এত কাণ্ড ঘটবে জানলে আমি পুরো অ্যাড্রেসটাই মনে রাখতাম, কিন্তু সেটা তো আমার মনে রাখার প্রয়োজন পড়েনি, মনে রাখিনি। তারপর যাই হোক চলে গেল। না হলে তো শ্রীশ চক্রবর্তীর অ্যাড্রেস আমার জানার কোনো কথা না, ওর দক আমার জানার কোনো কথা না। তো ঠিক আছে, চলে গেল চলে গেল। এইবারও আমাকে বললো যে কি জিজ্ঞেস করা যায় বলুন তো। তা না তুই কি ভেবেছিস? ও দুটো তিনটে পয়েন্ট বললো, আমিও আবার একটা পয়েন্ট বললাম। ও বললো বাহ এটা তো দারুণ বলেছেন, তাহলে এটা দিয়েই শুরু করবো, বলে এখান থেকে বেরোলো। তো আমি তো আর বেরোইনি, ফলে আমি জানি না। আমার ওই যে উল্টো দিকের বাড়িটা, যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটার ঠিক এইখানটায় ওদের কল। ওই কলে বাসন মাজছিলেন যে ভদ্রমহিলা কাজ করেন তিনি বলেছেন আমার এই পেছনের বাড়িটার ছেলে, সে রাস্তায় হাঁটছিল, সে বলেছে ওই বাড়ির ছোট বউ এখানে বসে চা খাচ্ছিল বিলের ওপারে, সে বলেছে আমার থেকে 3টে বাড়ি আগে একটি বাড়ির বউ তার বাড়ির দরজায় দাঁড়িয়েছিল, সে বলেছে যে মেয়েটি এবং তার ক্যামেরাম্যান হাসতে হাসতে এখান থেকে বেরিয়েছে। ওরা হাসতে হাসতে নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিল, কিন্তু আমি তো আর সেটার প্রত্যক্ষদর্শী না, কারণ আমি বেরোইনি। এটা বলেছে। তখন আমার কথা হচ্ছে যে আমি যদি ধরুন উল্টো দিক থেকে ভাবি, যে তর্কের খাতিরে মেনে নিলাম যে হ্যাঁ আমি এই অসভ্যতাটা ওর সাথে করেছি, তাহলে এক, ওর আমার ইন্টারভিউটা রিফিউজ করা উচিত ছিল। 2, চিৎকার করা উচিত ছিল। ও সবসময় জানে আমার বাড়িতে অন্তত 15 বার এসছে। আপনারাও যেমন অনেকবার এসছেন, 5-7 বার হয়ে গেছে আপনার আসা। ও আমার বাড়িতে অন্তত 15 বার এসছে, সবচেয়ে বেশিবার বোধহয় হয়ে এসছে। আমার স্ত্রী, আমার বড় বৌদি সবাই ওকে বাই নেম বাই ফেস চেনে। সেদিনও আমার বড় বৌদি ওকে চা বিস্কুট দিয়েছে, অন দ্যাট ডে, যেদিন ইন্টারভিউটা 27শে অক্টোবর। তো আমার বড় বৌদি এইখানে ছিলেন শুরুর সময়। তারপরে এই পাশেই আমার রান্নাঘর, বড়জোর এখান থেকে রান্নাঘর গেছেন, রান্নাঘর থেকে এখানে এসছেন। অর্থাৎ এইটুকু স্পেসের ভেতর, এই 3 ফুট এরিয়ার ভেতর আমার বড় বৌদি ছিলেন, 3 বর্গ ফুট এরিয়ার ভেতর। তাহলে আর চিৎকার করতে পারতো, আর বড় বৌদি ছুটে আসতো। ঘটনাচক্রে সেই দিন আমার ছেলেও নিচে ছিল, কিন্তু সে ডাইনিং টেবিলে ছিল, সে কথা শুনতে পেরে থাকতে পারে, দেখেনি কিছু, কিন্তু সেও নিচে ছিল। রাস্তায় লোক আছে, চিৎকার করলে তারা আসতো। আচ্ছা ঠিক আছে, এগুলো কোনোটা করলো না। তো আমি এত বড় একটা অপরাধ করেছি, আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন যেটা সন্ধ্যে 7টা 10-এ করলো। আপনারাও জানেন আমার বাড়ি আসতে হলে থানা পেরিয়ে আসতে হয়, আমার বাড়ি থেকে যখন যাবেন থানা পেরিয়ে যাবেন, ও তাই জানে। 15 বার আসার সূত্রে আপনাদের চাইতে বেশি জানেন। তাহলে এখান থেকে 5 মিনিট ডিস্টেন্সে থানাও, থানায় গিয়ে অভিযোগ করলো না কেন? অভিযোগটা করতে 7টা 10 লাগালো কেন? পরের ইন্টারভিউটাকে ক্যান্সেল করে আমি এরকম একটা করেছি এটা নিজের মালিককে জানানোর জন্য অফিস চলে গেল না কেন? যেরকম ভাবে ওর হাত কেটেছে, যেরকম ভাবে ওর চোখ দিয়ে জলধারায় জল গড়িয়েছে, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। দেখুন আপনাদের বয়সী অনেকেই এই প্রতিযোগিতার বাজারে চাকরি নেই, বাকরি নেই, শিক্ষার শেষে কোথাও কোনো কর্মসংস্থান পাচ্ছেন না,
এই ধরনের ছোট ছোট চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে সাংবাদিকতা শিখছেন। প্র্যাকটিক্যালি আমি মনে করি আপনারা সাংবাদিকতা শিখছেন, যার জন্য দেখবেন আমি কখনো আপনাদের রিফিউজ করি না। এক্ষুনি যখন আমি ইন্টারভিউ দিতে আসছি, আমার স্ত্রী বললো, তোমার আর কত ইন্টারভিউ দিতে হবে? আমি বললাম যে আমি ইউটিউব চ্যানেলকে তা করি না, ও বেচারারও তো একটা কাজ, কী করবে, এই জাস্ট। আমি কখনো আপনাদের না করি না। আপনাদের অতীত অভিজ্ঞতাও নিশ্চয়ই কথা বলবে যে যতবার আমার ডেট চেয়েছেন, টাইম চেয়েছেন, আমি দিয়েছি। ফলে ও যতবার ডেট চেয়েছে, টাইম চেয়েছে, আমি দিয়েছি। কারণ আমি বুঝি এটা, আমরা তো কর্মসংস্থানের দাবিতে লড়াই করি, বেকারত্বের বিরুদ্ধে লড়াই করি। সেখানে এইরকম প্রতিযোগিতার বাজারে এইরকম চ্যানেলগুলোতে খুবই সামান্য অর্থপ্রাপ্তির বিনিময়ে আপনারা এতটা পরিশ্রম গোটা দিন ধরে করেন। ফলে আপনাদের প্রতি আমার একটা স্বাভাবিক সহানুভূতি আছে। সেই সহানুভূতি বোধ থেকে আমি চাই না যে ওর কোনো ক্ষতি হোক। তো ভবিষ্যৎ জীবন পড়ে আছে। আমার ৬৭ বছর বয়স, আমি খুব বেশি হলে আর ১০ বছর বাঁচবো, ১২ বছর বাঁচবো, ১৩ বছর বাঁচবো। কিন্তু ও তো একটা ২১-২২ বছরের মেয়ে, ওর সামনে তো এখনো ৫০-৬০ বছরের জীবন পড়ে আছে। সুতরাং ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। কিন্তু এটা তো আমাকে বলতেই হবে যে আমার বাড়ি থেকে বেরিয়ে ফেসবুক লাইভ করার সময়কালের ভিতর ওর সাথে টেলিফোনে কার কার কথা হলো, ফেসবুক লাইভ করার পর থানায় এফআইআর করার মধ্যে টেলিফোনে ওর সাথে কার কার কথা হলো, এটা তো প্রকাশ্যে আসতে হবে। না এলে তো এই ঘটনার পরিকল্পককে কেউ কে কি পরামর্শ দিল আমি বুঝতে পারবো না। কেউ না কেউ তোকে পরামর্শ দিয়েছে। ও যদি নিজের বুদ্ধিতে করতো তাহলে তো বাড়ির থেকে বেরিয়েই থানায় যেত। ও যদি অপমানিত হতো, অবহেলিত হতো, লাঞ্ছিত হতো, তাহলে পরে তো বাড়ি থেকে বেরিয়েই থানায় যেত। ও তো তার কোনোটা গেল না, না গিয়ে তার থেকে ওর কথা মতো ঘটনা ঘটেছে সকাল ১০টায়, থানা এলো সন্ধ্যে ৭টায়। তার মানে ৯ ঘন্টা বাদে থানা এলো। কেন? তাহলে এই ৯ ঘন্টার ভিতর কার কার সাথে ওর কি কি কথা হলো, এটা জানাটা খুব জরুরি। আর আরো বেশি জরুরি হচ্ছে এটা যে চ্যানেল ইন্টারভিউটা দেখাচ্ছে না কেন। আমি তো বারবার দাবি করছি, পুলিশের কাছে দাবি করেছি, যত সংবাদ মাধ্যম এসছে সকলের কাছে বলেছি, আপনারা সম্মিলিতভাবে দাবি করুন ইন্টারভিউটা দেখানো। আমি অপরাধী হলে শাস্তি পাই, আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু ইন্টারভিউটা না দেখিয়ে এই যে একটা রহস্যের জাল তৈরি করে রাখা, এটা কেন? ইন্টারভিউটা দেখালেই তো যে কোনো মনোবিদ সে বুঝতে পারবে। এই অভিযোগটা ওঠার পরে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে, কতটা হেনস্থার শিকার হতে হয়েছে? দেখুন, ব্যক্তিগতভাবে আমি নিজে মনে করি না আমি কোনো হেনস্থার শিকার হচ্ছি। একটা সামাজিক সম্মান, পারিবারিক সম্মান, রাজনৈতিক সম্মান নিঃসন্দেহে আমি আমার ৪৯ বছরের রাজনৈতিক জীবনে অর্জন করেছি, এবং সেটা এত ঠুনকো না যে অভিযোগটা শুনলেই বোঝা যায় যে অভিযোগটা কষ্টকল্পিত, শতপ্রণোদিত। সে অভিযোগটায় আমার সেই সম্মান ঠুনকো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি নিজের অর্জিত সম্মানকে এতটা ছোটও মনে করি না। আর এখন পর্যন্ত পুলিশ প্রশাসন যা তদন্ত করেছে তাতে কোথাও তারা আমাকে হ্যারাস করেছে এ কথা আমি বলবো না। তদন্তের প্রয়োজনে যা যা দরকার তারা জানতে চেয়েছেন, আমি তার উত্তর দিয়েছি। সুতরাং তদন্তে সব রকম সহযোগিতা আমি করে চলেছি, করব। যতবার ডাকবেন ততবার যাব। কিন্তু আমি তো এটা চাইবো যে দ্রুত হোক। 2016 থেকে 2021 পর্যন্ত উত্তর দমদমের বিধায়ক থাকার পাশাপাশি দায়িত্ব সামলেছেন দলেরও। যদিও 2021-এর এই উত্তর দমদম বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছেন। তারপরেও সিপিএম এর যুব সাংগঠনিক ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি হিসেবে গুরু দায়িত্ব ও ক্ষমতা খর্ব করে নেওয়া হয়। না 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 না, সেটা অনেক আগে। আমি ২০০০ সালে ডিওএফআই রাজ্যের সেক্রেটারি হয়েছিলাম, হ্যাঁ, অনেক আগে। সেটা তো বয়সের নিয়মে, আমাদের তো অর্গানাইজেশনে ৪০ বছর বয়স হলে থাকা যায় না। সুতরাং আমার বয়স হয়ে গেছে, আমি ডিওএফআই ছেড়ে দিয়েছি। সেটার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। একেবারে শেষ প্রশ্ন, আগামী দিনে আপনার রাজনৈতিক অবস্থান কি হবে? একই। একই থাকবে? দল যদি বিস্তার হয় সেরকম? আমি খুব দুঃস্বপ্নেও এটা ভাবতে পারি না যে দল আমাকে বহিষ্কার করবে। কোনো দুঃস্বপ্নে আমি এটা ভাবি না। এবং যেটা কোনো দুঃস্বপ্নে ভাবি না সেটা নিয়ে কার্যক্রম নির্ধারণেরও কোনো প্রশ্ন আসে না। তাই এটা নিয়ে কোনো কার্যক্রম নির্ধারণের কথা এখনো